স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড এই কোম্পানিটা লোন ডিফল্ট করেছে, তার জন্য ব্যাংক এনপিএ ঘোষণা করে দিয়েছে। ব্যাংক কী করেছে? এনপিএ ঘোষণা করে দিয়েছে, এবং যে এনপিএ ঘোষণা করে দিয়েছে তার ফলে কোন কোন ব্যাংক ফেঁসেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তার আগে জানতে হবে যে কেন লোন ডিফল্ট করেছে। এই কারণেই বলা হয় যে কোম্পানির ব্যালেন্স শিটগুলোকে আপনারা স্টাডি করবেন, কোম্পানির প্রফিটের কোয়ার্টারলি রেজাল্ট, ইয়ারলি রেজাল্টগুলোকে আপনারা স্টাডি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানি পারফরমেন্স কী দিচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এই কারণেই বলেছি। তো এই চার্ট প্যাটার্নটা যদি আপনারা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে চার্ট প্যাটার্নটা কিন্তু ডিসেন্ট নয়। আপনারা বুঝেই গেছেন যে এই চার্ট প্যাটার্নটা দেখে। এবং যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল ডিস্ট্রয় করেছে অ্যাপ্রক্স 23% মতন। যে এই স্টকটা থেকে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন, বিশেষ করে শেয়ার হোল্ডারদের কথা বলছি, এবং যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদেরকেও বলছি, এবং যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকেও কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি যে অনেক ব্যাংক লোন দিয়ে কিন্তু এই কোম্পানিতে ফেসে গেছে, এবং এই কোম্পানিটাকে কিন্তু এনপিএ ঘোষণা করে দিয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে কেন এদের পারফরমেন্স ঠিকঠাক হয়নি, সেই কারণে লোন দিতে পারছে না। কেন লোন দিতে পারছে না? তার কারণ হচ্ছে তাদের আর্নিংটা ঠিকঠাক হচ্ছে না বলেই তো লোন দিতে পারছে না কোম্পানিটা। এইটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে আমরা তার ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লসে গেলেই বুঝতে পারবো যে এই কোম্পানির পারফরমেন্স ঠিকঠাক করছে কি করছে না। তার মানে ঠিকঠাক করছে না বলেই হচ্ছে তারা কিন্তু লোনটাকে ডিফল্ট করেছে। এইটাই আমরা ন্যাচারালি বুঝবো, লোনটা ডিফল্ট করেছে মানে তাদের প্রফিট ঠিকঠাক হচ্ছে না বলে। তো সেই কারণে আমাদের আগে ফার্স্টেই দেখতে হবে যে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট। আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটে আসলাম। তাহলে ব্যালেন্স শিটে আসার পরে আমরা কি ফার্স্টে দেখবো? আমরা রিজার্ভ দেখব। তাহলে আপনারা রিজার্ভ যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছিল 2685 কোটি, তারপরে হলো 2682 কোটি, তারপরে হচ্ছে 2440 কোটি, তারপরে হচ্ছে 2115 কোটি, তারপরে হলো 2134 কোটি। তার মানে আপনারা যদি স্টাডি করেন তার মানে রিজার্ভ আছে এটা বলতে পারেন। এইখানে এবারে দেখুন, এখানে মানে বুঝতে আপনাদের সুবিধা হবে আরও। দেখুন 2685 কোটির পরে হচ্ছে 2682 কোটি, একটা ফ্ল্যাট রেঞ্জে রয়েছে, যে ঠিক আছে। তারপরে দেখুন আবার রিজার্ভটা কমে গিয়ে হচ্ছে 2440 কোটি হলো, কমে গেছে। তারপরে দেখুন আবার কমে গেছে 2115 কোটি, আবার কমে গেছে। তারপরে দেখুন 2134 কোটি রেঞ্জে রয়েছে। তার মানে হচ্ছে রিজার্ভটা কমছে। তাহলে রিজার্ভ কমছে মানে কি? রিজার্ভ কমা মানে এটা থেকে ইন্ডিকেশন পাচ্ছি প্রফিট কমছে আর লস হচ্ছে। মানে যে কোনো একটা জিনিস বুঝতে পারি যে প্রফিটের মার্জিনটা কিন্তু কমছে। যে রিজার্ভ যেহেতু আস্তে আস্তে কমতে থাকছে তার মানে হচ্ছে প্রফিটের মার্জিনটা কিন্তু কমছে বা লস হচ্ছে, এইটা আমরা বুঝবো। এবার আমাদের চলে যেতে হবে যে এটা থেকে, যে এটা গেল আমাদের রিজার্ভের পর আমাদের কী যেতে হবে? লং টার্ম বোরিং। তাহলে আপনারা লং টার্ম বোরিং দেখতে পাচ্ছেন। লং টার্ম বোরিং ছিল 5800 কোটি টাকার মতন অ্যাপ্রক্স, তারপরে 5300 কোটি টাকা, তারপরে হচ্ছে 5100 কোটি, তারপরে 4800 কোটি, তারপরে 4200 কোটি। তার মানে রিজার্ভটাকে চেষ্টা করেছে রিজার্ভ না, মানে লং টার্ম বোরিংটাকে চেষ্টা করেছে কমানোর জন্য। দেখুন পরপর লং টার্ম বোরিংকে কমিয়েছে। তার মানে প্রথমে যেই ছিল সেই মার্জিন থেকে কমিয়েছে, তারপর আবার কমিয়েছে, তারপর আবার কমিয়েছে, তারপর আবার কমিয়েছে। তাহলে লং টার্ম বোরিংটাকে কী করছে কোম্পানি? কম করার চেষ্টা করেছে। ঠিক আছে, এটা ভালো ইন্ডিকেট দিচ্ছে যে কম করার চেষ্টা করেছে, এটা ঠিকঠাকই আছে। কিন্তু সেই তুলনায় কিন্তু লোনটা কিন্তু অনেকটাই বেশি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখুন রিজার্ভই আছে কত? রিজার্ভই আছে 2134 কোটি টাকার মতন, আর সেখানে হচ্ছে লং টার্ম বোরিংই হচ্ছে 4243 কোটি টাকা। তার মানে হচ্ছে এইগুলো কিন্তু আপনারা মানে নজরে রাখবেন, এইগুলো কিন্তু অবজার্ভ করবেন। তারপর আমরা যাচ্ছি শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিংটা দেখতেই পাচ্ছেন যে 550 কোটি টাকার ওপরে, যে এটা একটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, তাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, স্টাডি করছেন যে পরপর ইয়ারগুলো যদি স্টাডি করেন দেখবেন যে শর্ট টার্ম বোরিং কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখবেন। যে তারপরে আমরা চলে যাচ্ছি শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা লং টার্ম বোরিংটিকেই বেশি হচ্ছে প্রাধান্য দিই। শর্ট টার্ম বোরিংটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, 1 বছরের মধ্যে কম বেশি হতে থাকে। তারপর আমরা চলে যাচ্ছি ক্যাশে। তাহলে আমরা যদি ক্যাশ এবং ক্যাশের ইকুইভ্যালেন্টের মধ্যে যাই তাহলে কত আছে? তাহলে ক্যাশ কিন্তু খুব একটা বেশি নেই, ক্যাশ আছে 52 কোটি টাকার মতন। তার মানে হচ্ছে ব্যালেন্স শিট কিন্তু খুব হেভি কিছু সেটা বলবো না, মোটামুটি বলবো। এইটার রিফ্লেকশনটা আরও ভালোভাবে আমরা দেখতে পারবো কোথায়? সেটা আমরা দেখতে পারবো হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে।
আমরা চলে আসলাম কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। তাহলে প্রফিট অ্যান্ড লস হচ্ছে 2010 সাল থেকে রয়েছে। তাহলে যদি আমরা স্টাডি করি, আমরা ডিটেলস আমরা চলে যাচ্ছি, একদম আমরা নেট প্রফিটে চলে যাচ্ছি। তাহলে আমরা যদি নেট প্রফিট যদি আমরা হাইলাইট করি, আপনারা দেখতেই পাচ্ছেন নেট প্রফিট প্রথমে কি ছিল, কত 44 কোটি, তারপরে হলো 21 কোটি, তারপরে হচ্ছে মাইনাস মানে লসে যাচ্ছে 320 কোটি, তারপরে হচ্ছে 1625 কোটি, সবই নেগেটিভ, তারপরে হচ্ছে 1192 কোটি নেগেটিভ, তারপরে হচ্ছে নেগেটিভ 212 কোটি, তারপরে হচ্ছে নেগেটিভ 92 কোটি, তারপরে নেগেটিভ 500 কোটি, তারপরে নেগেটিভ 137 কোটি, তারপরে নেগেটিভ হচ্ছে 50 কোটি, তারপরে আবার দেখতে পাচ্ছেন নেগেটিভ হচ্ছে 291 কোটি, তারপরে হচ্ছে নেগেটিভ 268 কোটি। তা আপনারা দেখতেই পাচ্ছেন কোম্পানিটা কিন্তু পরপর লস করে গেছে। সেটার রিফ্লেকশনটা কিন্তু আমরা রিজার্ভে পেয়েছি, রিজার্ভটা কিন্তু কম হতে থাকছে, তার মানে প্রফিট কমছে, নাহলে লস হতে থাকছে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি সেরকম কিছু নেই, কি কন্টিনিউয়াসলি যেটা দেখা গেছে সেটা হচ্ছে পরপর লস করে গেছে। তাহলে লস করে গেছে কী জন্য, এবারে যদি আমরা যদি দেখি এখানে ইন্টারেস্টটাই বেশি দিয়ে গেছে। যে কোম্পানি হয়তো বিজনেস করে গেছে, দেখতেই পাচ্ছেন যে বিজনেস করে গেছে, অপারেটিং প্রফিট যদি হয়, যে সেল করলাম তার থেকে এক্সপেন্সেস বাদ দিলে হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটগুলো যদি আপনারা এই যে স্টাডি করেন, শুধু এই জায়গাটা হচ্ছে নেগেটিভ ছিল, এইখানটা নেগেটিভ ছিল, যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখবেন যে অ্যামাউন্টের চাইতে যা অপারেটিং প্রফিট হচ্ছে, ইনকাম হচ্ছে, তার চাইতে বেশি হচ্ছে ইন্টারেস্ট চলে যাচ্ছে। এই দেখুন এখানে যদি হাইলাইট করি, 198 কোটি সে হচ্ছে যদি অপারেটিং প্রফিট হয়, 444 কোটি তার চলে যাচ্ছে ইন্টারেস্টে। তার মানে বুঝেছেন যে এইভাবেই হচ্ছে কোম্পানিটা কিন্তু এই জায়গাটা হয়তো 887 কোটি ছিল, সেটা হচ্ছে ইন্টারেস্ট দিয়েছে 664 কোটি। এখানে দেখুন 459 কোটি ছিল, সেখানে আবার ইন্টারেস্ট চলে যাচ্ছে 667 কোটি। তাহলে এই যে ইন্টারেস্ট দিয়ে কিন্তু লোনটা বেশি নিয়ে নিয়েছে, আপনারা দেখেই নিয়েছেন রিজার্ভের থেকে লোনটা বেশি রয়েছে। এই কারণে কিন্তু কোম্পানিটা কিন্তু লসের দিকে গেছে এবং হচ্ছে লোনটা ডিফল্ট করে গেছে। এটা মাথায় রাখবেন, কোম্পানির বিজনেস যদি না হয়, যদি প্রফিট মার্জিন যদি মেনটেন করতে না পারে, তাহলে হচ্ছে ইন্টারেস্টটা পে করবে কী করে, সেই কারণে সে লোনটা ডিফল্ট করেছে। এই কোম্পানিটা একটা টাইমে খুবই হাইলাইট হয়েছিল। কেন হাইলাইট হয়েছিল? ফান্ডামেন্টালি স্ট্রং বলে না, কী কারণ হচ্ছে হাইলাইট হয়েছিল সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিংয়ের জন্য। প্রোমোটার হোল্ডিং মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা যাই, এই যে দেখতেই পাচ্ছেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই কারণে কোম্পানিটা বেশি হাইলাইট হয়েছিল। দেখুন 15.43% ছিল, মানে এই রেঞ্জে সবই ছিল পরপর। দেখুন 15.43% করতে করতে দেখুন সেপ্টেম্বরের 2021 সালে সেটা আবার একবারে জাম্প করে নিয়ে হচ্ছে 24.95%, প্রায় 25%-এর মতন এরা স্টেক বাড়িয়েছে। তার মানে কতটা জাম্প করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রেঞ্জ থেকে হট করে এই জায়গাটা জাম্প করে দিয়েছে। যে ছিল হচ্ছে 15.43% স্টেক ছিল প্রোমোটারের, সেটাকে বাড়িয়ে একবারে করে দিয়েছে হচ্ছে 24.95%, অ্যাপ্রক্স 25%-এর মতন। যে এই জাম্পটা আপনাদেরও বারবার বলা হয়েছে যে কোম্পানির বিজনেস কীভাবে ডেভেলপ করছে, কি কোম্পানি ডুববে, কি কোম্পানি ভালো প্রফিট করবে, একমাত্র ভালো আগে বুঝতে পারে হচ্ছে সে হচ্ছে প্রোমোটার। তো এটা বাড়া মানেই হচ্ছে ন্যাচারালি সবাই ভাববে যে কোম্পানি প্রোমোটাররা স্টেকটা বেশি নিয়ে নিয়েছে, সেই কারণে হচ্ছে কোম্পানি মুভ করবে। এটা কিন্তু একটা প্যারামিটার, এটা ঠিক কথা, কিন্তু শুধু ওই একটা প্যারামিটারের ওপর দেখে যে আপনারা স্টক চুজ করবেন সেটা ভাবনা চিন্তাও ভুল। আপনাদের প্রফিট অ্যান্ড লসও দেখতে হবে, আপনাদের ব্যালেন্স শিটও দেখতে হবে, আপনাদের মানে স্টকটার চার্ট প্যাটার্নও দেখতে হবে। সব কিছু বিচার বিবেচনা করে তারপর আপনাকে ডিসাইড করতে হবে যে এই একটা জিনিস দেখেই আপনার এই প্যারামিটারটা দেখেই যে আমরা স্টকটাকে আমরা বাই করে ফেললাম, সেই ডিসিশানটা যদি আপনারা নেন তাহলে ভুল। যে একটা প্যারামিটারের ওপরে কখনোই যাবেন না। হ্যাঁ, এটা নিয়েছে, এটা ঠিক কথা যে স্টেকটা বাড়িয়েছে, এটার একটা পসিবিলিটিস রয়েছে, এটা আপনারা ভাবতে পারেন যে সাথে সাথে আদার্স প্যারামিটারগুলো চেক করা উচিত। তার মানে এই কারণের জন্যই কিন্তু বিশেষ করে এই কোম্পানিটা মানে বিভিন্ন নিউজে র্যাডারে এসেছিলো, যেহেতু তার প্রোমোটার হোল্ডিংয়ের স্টেকটা বাড়িয়েছে বলে। তো এইটা কিন্তু মাথায় রাখবেন যে প্রোমোটার হোল্ডিং বা ডিআইএসও দেখুন বাড়িয়েছে। আপনারা যদি স্টাডি করেন, এই দেখুন ডিআইএসও কিন্তু বাড়িয়েছে। তাহলে এই যে ডিআইএস বা এটা হচ্ছে এফআইএস বাড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এফআইএস ডিআইএস যদি বাড়ায়, তার মানে এইটা
এরকম কোনো ব্যাপার নয় যে ডিআইএস এফআইএস বাড়াচ্ছে, প্রমোটার বাড়াচ্ছে মানে সেটাকে আমরা ব্লাইন্ডলিভাবে আমরা বাই করে নিলাম সেই স্টকটা, একদমই না। এটা একটা প্যারামিটার বাড়াচ্ছে, এটা ঠিক কথা, এটা আপনাদের র্যাডারে রাখবেন আর অন্য অন্য প্যারামিটারগুলো চেক করে তারপরে ডিসাইড করবেন যে স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, তারপরে আপনাদের কেনা উচিত। তাহলে এই কোম্পানিটা যদি আপনারা আগেই বলে দিয়েছি এই কোম্পানিটার নামটা কি, বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড। তাহলে এটা দেখতে পাচ্ছেন যে এইটার হচ্ছে মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন যে 1514 কোটি, মানে 1500 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। এটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এটা হচ্ছে হাই লাগিয়েছিল হচ্ছে 24 টাকা 30 পয়সা হাই লাগিয়েছিল, আর লো লাগিয়েছিল হচ্ছে 11 টাকা 30 পয়সা। তো আপনারা যদি রিটার্ন অন ইকুইটি, এই যে দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস 0.15%, রিটার্ন অন ইকুইটি মাইনাস 11.6% এর মতন এই যে রয়েছে সবই মাইনাস, তার মানে কিছুই দেয়নি। কোম্পানির পারফরমেন্স ভালো না, কোম্পানি যদি পারফরমেন্স ভালো দিত তাহলে এগুলো পজিটিভভাবে ভালো দিত এই জায়গাটা, আরওসি আর আরওই। তার মানে হচ্ছে কোম্পানি ভালো পারফরমেন্স দেয়নি বলে এগুলো সব নেগেটিভে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটা থেকে কিন্তু আমরা বলবো যে ভেরিভাবে, যেটাকে যতটা ভেরি লাগানো হয় ততটা কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন। তো এইবার এখানে একটা কোশ্চেন হচ্ছে যে কোন ব্যাঙ্কগুলো এনপিএ ঘোষণা করেছে এবং কোন ব্যাঙ্ক এইখানে ফেসেছে লোন দিয়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। যেসব ব্যাঙ্কগুলো ফেসেছে তার মধ্যে হচ্ছে ফার্স্ট আমরা যেটা যাব তার নাম হচ্ছে এসবিআই। এসবিআই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেসেছে হচ্ছে 1200 কোটি টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেসেছে হচ্ছে 1200 কোটি টাকা। শুধু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাঁসেনি, সেই সাথে সাথে আরও ব্যাঙ্ক আছে, পিএনবি মানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফেসেছে কত, 1100 কোটি টাকা। এগুলো কিন্তু মাথায় রাখবেন, সব কোটিতে কিন্তু। তাহলে এসবিআইও ফেসেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও ফেসেছে। তারপরে আর কোন ব্যাঙ্ক ফেসেছে, এটা তো দুটো ব্যাঙ্ক বললাম, আরেকটা ব্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্কও হচ্ছে আপনার ফেসেছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক কতটা করেছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক হচ্ছে ফেসেছে হচ্ছে 520 কোটি টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কও ফেসেছে হচ্ছে 520 কোটি টাকা। তাহলে কটা ব্যাঙ্ক বললাম, 3টে ব্যাঙ্ক বললাম, শুধু 3টে ব্যাঙ্ক না, আরও ব্যাঙ্ক রয়েছে। তারপর আরেকটা ব্যাঙ্ক রয়েছে কি, আরেকটা ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ফেসেছে কত, 371 কোটি টাকা। তা আমরা ভালো করে বুঝুন, এটা 371 কোটি টাকা ফেসেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এইখানেও কিন্তু শেষ নয়, আরেকটা ব্যাঙ্ক আছে যেটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। আরেকটা ব্যাঙ্ক আছে কি, সেন্ট্রাল ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক ফেসেছে কত, সেন্ট্রাল ব্যাঙ্ক ফেসেছে 394 কোটি টাকা। তার মানে মাথায় রাখবেন। তাহলে কটা ব্যাঙ্ক এখানে হয়েছে, এখানে হয়েছে টোটাল হচ্ছে 5খানা ব্যাঙ্ক হচ্ছে ফেসেছে। এক নম্বরে হচ্ছে এসবিআই ফেসেছে। যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা হচ্ছে এসবিআই। এসবিআই হয়েছে আপনার 1200 কোটি টাকা। পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে আপনার 1100 কোটি টাকা, তারপরেই রয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক হচ্ছে 520 কোটি টাকা। তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে 394 কোটি টাকা, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। তারপরে আপনারা হচ্ছে 371 কোটি টাকা হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। তাহলে এই যে ব্যাঙ্কগুলো এরা হচ্ছে টোটাল তাদের আর লোনের টাকাটা পুরো ফেসে রয়েছে এই কোম্পানিতে, এই 5খানা কোম্পানি। 5টা কোম্পানি কোন সেক্টরে কাজ করছে, গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক। 5টা কোম্পানি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক। এই কারণে হচ্ছে আপনারা দেখবেন যে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্কগুলোর পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কারণেই হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্কগুলোর ভালো হয় না। বেশিরভাগই হচ্ছে এনপিএ ম্যাক্সিমামই হচ্ছে এই গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্কগুলোর মধ্যে থাকে। তারপরে ওরা প্রাইভেট ব্যাঙ্কে থাকে না, প্রাইভেট ব্যাঙ্কে থাকে সেটার পার্সেন্টেজ কম হয়। তো এনপিএ বিশেষ করে থাকে, এই বেশি থাকে হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্কগুলো, এটা কিন্তু মাথায় রাখবেন। তো ওই কারণে হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্কগুলোতে ইনভেস্টমেন্ট করাটা ঠিকঠাক সুবিধাজনক নয়, কেননা সেই কারণে কিন্তু প্রফিট হয় না, প্রফিটের মার্জিনটা সেরকম থাকে না। এনপিএ ঘোষণা করা হয় ম্যাক্সিমামই হচ্ছে এনপিএ এইসব ব্যাঙ্কগুলো থেকেই হয়। প্রাইভেট ব্যাঙ্ক কেউ হয় সেটার পার্সেন্টেজ কম, ম্যাক্সিমামই হয় হচ্ছে আপনার হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক থেকে। তাহলে এই সব ব্যাঙ্কগুলো থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। তাহলে
বুঝতেই পেরেছেন যে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড এই কোম্পানিটা থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। ওই কারণে আপনাদের অ্যালার্ট করে দিলাম। লোন ডিফল্ট করেছে, এনপিএ ঘোষণা করেছে, সেই সাথে সাথে এই 5টা ব্যাংক, এই 5খানা ব্যাংকের স্টকও আমরা বলবো যে অতটাও ভালো না। এই 5খানা ব্যাংকের স্টক থেকেও কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন। এই 5খানা ব্যাংকের টাকা কিন্তু এই কোম্পানিতে ফেসে রয়েছে। সেই কারণে যে গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকগুলোতে না যাওয়াই ভালো। একমাত্র যদি বলা হয় যে গভর্নমেন্ট সেক্টরে একটু যদি ভালো বলা যেতে পারে, খারাপের মধ্যে ভালো, সেটাকে আপনারা বলতে পারেন সেটা হচ্ছে এসবিআই। এসবিআইকে বলতে পারেন খারাপের মধ্যে একটা ভালো ব্যাংক গভর্নমেন্ট সেক্টরের। আর আদার্সওয়াইজ যা ব্যাংক আছে কোনো ব্যাংকেরই পারফরমেন্স ঠিকঠাক নয়। তাহলে হচ্ছে মাথায় রাখবেন যে এই কোম্পানিটা থেকে, এই কোম্পানিটার নামটা কি, বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড। এই কোম্পানিটা থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। দেখুন আগামী দিনের রিপোর্ট কী আসে, এটা থেকেও যেমন আপনি অ্যালার্ট থাকবেন, সেরকম ওই 5খানা ব্যাংক থেকেও কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন। বিশেষ করে ওই ব্যাংকিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু অতটা ভালো পারফরমেন্স করে না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।